গল্পের শুরুতেই আমাদের আলাপ হয় মাইক নামের একজন মানুষের সাথে। মাইকের শখটা আর 10টা মানুষের চেয়ে একটু আলাদা ছিল। সে এমন সব জায়গায় ঘুরে বেড়াতে ভালোবাসত যেখানে সাধারণ মানুষ ভূতের ভয়ে পা বাড়াতেও সাহস পেত না। পুরনো হোটেল, পরিত্যক্ত জমিদার বাড়ি কিংবা গা ছমছমে কবরস্থান, যেসব জায়গায় গেলে মানুষের ভয়ে বুক কেঁপে ওঠে, মাইকের মনে সেখানে ভয়ের কোনো নাম নিশানাই ছিল না। সে এই ধরনের রহস্যময় জায়গায় এক একটি রাত কাটাতো এবং সেখানে তার যা কিছু অভিজ্ঞতা হতো সেগুলো ডায়েরিতে টুকে রাখত। পরবর্তীতে সেগুলো নিয়ে সে বই লিখত। এই অদ্ভুত শখের বসে সে ইতিমধ্যে 3টি বইও লিখে ফেলেছে। কিন্তু সত্যি বলতে কি, মানুষ যেসব জায়গাকে ভুতুড়ে বলে দাবি করত, মাইক সেখানে কখনোই অলৌকিক কিছুর দেখা পায়নি। পরবর্তীতে সে বুঝতে পারে বেশিরভাগ মানুষ আসলে নিজেদের ব্যবসা বাড়ানোর জন্য বা হোটেল বাড়ির নাম বিখ্যাত করার জন্যই এই ধরনের ভয়ানক গল্প বানিয়ে রাখত। একদিন কাজ থেকে একটু ছুটি পেয়েই মাইক সমুদ্রের তীরে সার্ফিং করতে চলে গেল। সাগরে তখন বড় বড় ঢেউ উঠছিল। সে নিজের সার্ফিং বোর্ড নিয়ে মনের আনন্দে ঢেউয়ের সাথে মেতে উঠল। ঠিক তখনই আকাশে একটা উড়োজাহাজ উড়ে যেতে দেখা গেল, যার পেছনে একটা ইন্স্যুরেন্স কোম্পানির বড় ব্যানার ঝুলছিল। মাইক পানিতে দাঁড়িয়ে সেই ব্যানারটি পড়ার চেষ্টা করছিল। ঠিক সেই অসতর্ক মুহূর্তে হঠাৎ একটা বিশালাকার ঢেউ ধেয়ে এলো। ঢেউয়ের প্রচণ্ড ধাক্কায় মাইকের সার্ফিং বোর্ডটি ছিটকে গিয়ে সরাসরি তার মাথায় আঘাত করল। ধাক্কাটা এতটাই জোরালো ছিল যে মাইক সাথে সাথেই জ্ঞান হারিয়ে পানির নিচে তলিয়ে যেতে থাকলো। ভাগ্যবশত মাইকের কাছাকাছি দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি দুরন্ত গতিতে ছুটে এসে তাকে টেনে উপরে তুলল। পরের মুহূর্তে মাইক জোরে জোরে কাশতে কাশতে উঠে বসল। সে সেবারের মতো পুরোপুরি সুস্থভাবে বেঁচে গেল। পরের দিন মাইক আবার নিজের চেনা ছন্দে ফিরে এলো। সে স্থানীয় একটি পোস্ট অফিসে পৌঁছালো এবং সেখানে তার নামে আসা চিঠিগুলো সংগ্রহ করতে থাকলো। সেই চিঠিগুলোর মধ্যে একটা অদ্ভুত পোস্ট কার্ড তার নজরে এলো। কার্ডের উপর নিউ ইয়র্কের একটা হোটেলের ছবি দেওয়া ছিল, যার নাম ডলফিন হোটেল। মাইক কার্ডটি উল্টে দেখল। সেখানে মাত্র একটা লাইনেই সতর্কবার্তা লেখা ছিল, রুম নম্বর 1408-এ যেও না। সাধারণ কেউ হলে হয়তো ভয় পেত, কিন্তু এটি পড়ার সাথে সাথেই মাইকের মনে তীব্র কৌতূহল জেগে উঠল। ভয় পাওয়ার বদলে সে সেই মুহূর্তেই সিদ্ধান্ত নিয়ে নিল যে সে এই হোটেলেই যাবে এবং বিশেষ করে ওই রুম নম্বর 1408-এই একটা রাত কাটাবে। ডলফিন হোটেলের রিসেপশনে পৌঁছে মাইক বেশ পরিষ্কার গলাতেই জানালো যে আজ রাতে তার 1408 নম্বর রুমটি চাই। একথা শুনতেই রিসেপশনিস্ট কিছুটা ঘাবড়ে গেল। সে মাইককে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে তড়িঘড়ি করে হোটেলের ম্যানেজারকে ডাকতে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই হোটেলের ম্যানেজার জোরাল্ড ওলিন সেখানে এসে হাজির হলো। সে মাইককে বেশ খাতির করে নিজের অফিসে নিয়ে গেল এবং তাকে একটি দামি মদের বোতল অফার করলো। এরপর সে অত্যন্ত গম্ভীর গলায় বলল, মাইক চাইলে হোটেলের যে কোনো ঘর নিতে পারে, কিন্তু 1408 নম্বর রুমটি কোনোভাবেই দেওয়া যাবে না। ম্যানেজারের এমন আচরণ দেখে মাইক আরও বেশি অবাক হলো। সে তখনই সেই হোটেলের ব্যাপারে পুরনো খবরের কাগজ এবং ভেতরে সব রেকর্ড ঘাটাঘাটি করতে শুরু করলো। আর তখনই সে জানতে পারল 1928 সালে একজন ফ্যাক্টরি মালিকের রহস্যময় মৃত্যু হয়েছিল ওই ঘরে। শুধু তিনিই নন, এরপরও একে একে প্রায় ডজনখানেক মানুষের রহস্যময় মৃত্যু হয়েছে ওই নির্দিষ্ট রুমটিতে। এই সব কিছু জানার পর মাইকের কৌতূহল যেন আকাশ ছোঁয়া হয়ে গেল। সে যে কোনো মূল্যে সত্যিটা জানতে চেয়েছিল। তাই সে নিউ ইয়র্কে তার পাবলিশার স্যাম ফোরালকে ফোন করলো এবং সেই ঘরে থাকার জন্য আইনি সাহায্য চাইল। স্যাম নিজের আইনজীবীর সাথে কথা বলার পর মাইককে জানালো যে যদি কোনো হোটেলের ঘর খালি থাকে তবে আইন অনুযায়ী হোটেল কর্তৃপক্ষ কোনো অতিথিকে সেখানে থাকতে বাধা দিতে পারে না। তবে কথায় কথায় স্যাম তাকে জিজ্ঞেস করলো মাইক কি সত্যি সত্যি নিউ ইয়র্কে ফিরে আসতে চায়। আসলে মাইক আগে নিউ ইয়র্কেই থাকতো। লিলির সাথে তার বিয়ে হয়েছিল, কিন্তু কোনো এক বিষয় নিয়ে দুজনের মধ্যে তীব্র ঝগড়া হয়। আর এই অভিমানেই মাইক বেশ কয়েক বছর আগে লিলিকে ছেড়ে লস অ্যাঞ্জেলেসে চলে এসেছিল। সে নিজের পরিবার থেকেও সম্পূর্ণ দূরত্ব তৈরি করে নিয়েছিল। এখন তার জীবনে কাজ ছাড়া আর কোনো কিছুরই অস্তিত্ব ছিল না। এই কারণে মাইক আর বেশি কিছু না ভেবেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিল। পরের রাতেই সে নিউ ইয়র্কে পৌঁছে গেল এবং সরাসরি সেই ডলফিন হোটেলে পা রাখল। হোটেলের অফিসে বসে ম্যানেজার ওলিন তাকে বোঝানোর শেষ চেষ্টা করল। সে বলল, রুম নম্বর 1408-এ এ পর্যন্ত যত মৃত্যু হয়েছে তার রেকর্ড অনুযায়ী কোনো মানুষই সেখানে 1 ঘন্টার বেশি টিকে থাকতে পারেনি। সে নিজের হোটেলে আর কোনো নতুন মৃত্যুর ঝুঁকি নিতে চায় না। মাইক শুধু এসে বলল, ভালো চেষ্টা মিস্টার ওলিন, কিন্তু আপনি আমাকে ভয় দেখাতে পারবেন না। মাইকের জেদ দেখে ওলিন একটা ফাইল বের করে তার সামনে রাখলো। সেই ফাইলে ওই ঘরে মারা যাওয়া সমস্ত মানুষের ছবি এবং ময়নাতদন্তের রেকর্ড ছিল। ওলিন জানালো, আসলে ওই ঘরে এ পর্যন্ত 56 জনের মৃত্যু হয়েছে এবং প্রত্যেকটির মৃত্যুই ছিল অত্যন্ত অদ্ভুত ও ভয়ানক। এটা শুনে মাইকও কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল।
অলিন তাকে প্রস্তাব দিল মাইক যদি চায় তবে এই অফিসে বসেই ওই ঘরের ব্যাপারে তার যা জানার আছে সব জেনে নিতে পারে, কিন্তু সেখানে থাকার জেদ যেন সে ছেড়ে দেয়। মাইক কিছুক্ষণ চিন্তা করলো, তারপর অলিনের দেওয়া সেই দামি মদ এক গ্লাস ঢেলে শান্ত গলায় বলল, আমাকে 1408-এর চাবিটা দিয়ে দিন। অবশেষে মাইকের এই একগুঁয়েমির কাছে ম্যানেজার অলিনকে হার মানতেই হলো। সে ড্রয়ার থেকে রুমের চাবিটি বের করে দিল। এই সময় মাইক কৌতূহলবশত জিজ্ঞেস করলো, যদি ওই ঘরে কেউ যায়ই না তবে সেটা কি বছরের পর বছর ধরে বন্ধ পড়ে থাকে? সেখানকার চাদর এবং আসবাবপত্র তো ধুলোই ভরে থাকার কথা। এর জবাবে অলিন জানালো, ব্যাপারটা আসলে তেমন নয়। প্রতি মাসে তার নিজের কড়া নজরদারিতে হোটেলের কর্মচারীরা ওই ঘরটি পরিষ্কার করে। তবে সে একটি গা শিউরে ওঠা ঘটনার কথাও শেয়ার করলো। একবার ঘর পরিষ্কার করার জন্য পাঠানো এক পরিচারিকা মাত্র কয়েক মিনিটের মধ্যে ঘর থেকে চিৎকার করতে করতে বাইরে ছুটে আসে। যখন মানুষ তাকে ধরে শান্ত করার চেষ্টা করে তখন দেখা যায় যে সে কাঁচি দিয়ে নিজের দুটি চোখে খুবলে নিয়েছে এবং পাগলের মতো হাসছে। এই কথা শুনে মাইক হো হো করে হেসে উঠল। সে মজা করে বলল, তাহলে আপনি বলতে চাইছেন যে ওই ঘরে কোনো ভূত বা শয়তান বাস করে? অলিন গম্ভীর হয়ে বলল, সে ওসব কিছুই জানে না। সে শুধু এটুকুই বলতে পারে যেন মাইক ওখানে না যায়। শেষবারের মতো তাকে সতর্ক করল, কিন্তু মাইক কোনো কথা গায়ে না মেখে হেসে বলল, আগামীকাল সকালে দেখা হচ্ছে মিস্টার অলিন। এটুকু বলে মাইক নিজের রুমের দিকে রওনা দিল এবং অলিন লিফট ধরে নিচে নেমে গেল। কিছুক্ষণ পর মাইক সেই অভিশপ্ত ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। রুম নাম্বার 1408। ঠিক তখনই পাশের ঘর 1410-এ সে একজন মহিলাকে তার বাচ্চার সাথে হাসি মুখে ঢুকতে দেখলো। এটা দেখে মাইকের মনে হলো হয়তো বাইরের দুনিয়াটা যতটা ভয়ানক গল্প বানিয়েছে ভেতরটা আসলে ততটা খারাপ নয়। সে পকেট থেকে চাবি বের করে আলতু করে ঘরের দরজাটি খুলল। ভেতরে ঘুটঘুটে অন্ধকার। যেমনি সে দেয়ালের সুইচ টিপে আলো জ্বালালো তার চোখ দুটো কিছুটা কৌতূহলে চকচক করে উঠল। ঘরটি বাইরে থেকে যতটা ভয়ঙ্কর বলে প্রচার করা হয়েছিল ভেতর থেকে দেখতে ততটাই সাধারণ আর 5টা হোটেল ঘরের মতো। মাইক তার ব্যাগ থেকে ভয়েস রেকর্ডারটি বের করলো। সে সবসময় নিজের অভিজ্ঞতাগুলো মুখে বলে রেকর্ড করে রাখত, যাতে পরে বই লেখার সময় কোনো তথ্য বাদ না পড়ে। রেকর্ডারটি চালু করে সে পুরো ঘরটি ঘুরতে ঘুরতে বলতে লাগলো যে হোটেলের ম্যানেজার মানুষকে ভয় দেখানোর ব্যবসায় বেশ পাকা, কিন্তু ঘরটা দেখতে একেবারেই সাধারণ। ঘরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য দেয়ালে একটি থার্মোস্ট্যাট লাগানো ছিল, কিন্তু সেটা খুব উচ্চ তাপমাত্রায় গিয়ে আটকে ছিল, যার ফলে ঘরের ভেতরটা কিছুটা ভ্যাপসা গরম লাগছিল। মেঝেতে বিছানো কার্পেটের উপর কিছু পুরনো দাগ ছিল এবং ভেতরের ফার্নিচারগুলো বেশ প্রাচীন মনে হচ্ছিল। এরপর মাইক জানালার কাছে গিয়ে পর্দাটা সরিয়ে বাইরের কিছুটা দৃশ্য দেখার চেষ্টা করলো। সামনে অন্য সব বহুতল ভবন দেখা যাচ্ছিল আর নিচের রাস্তা থেকে ভেসে আসছিল গাড়ির হর্নের আওয়াজ। সে রেকর্ডারে বলল যে এখানকার দৃশ্য তেমন বিশেষ কিছু নয়। ঠিক তখনই হঠাৎ নিস্তব্ধ ঘরটির মধ্যে একটা গান বেজে উঠল। আওয়াজটা আসছিল বিছানার পাশে রাখা একটা টেবিল রেডিও থেকে, যাতে একটা ডিজিটাল ঘড়িও লাগানো ছিল। ঠিক সেই মুহূর্তে মাইকের নজর গেল বিছানার দিকে। সে চমকে উঠে দেখল বালিশের উপর দুটো চকলেটের প্যাকেট রাখা। এটা দেখে সে বেশ হতবাক হলো, কারণ মাত্র কয়েক মিনিট আগেই সে ওই বিছানার পাশ থেকে এসেছে এবং তখন সেখানে কোনো চকলেট ছিল না। খানিকটা বিভ্রান্ত হয়ে সে হাত মুখ ধোয়ার জন্য বাথরুমে গেল, কিন্তু বাথরুমে ঢুকে এসে যা দেখলো তাতে তার হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার দশা হলো। ঘরে ঢুকেই সে টয়লেট পেপার ছিঁড়ে নিজের মুখের ঘাম মুছেছিল, কিন্তু এখন বাথরুমে এসে দেখেছে সেই টয়লেট পেপারটি আবার কে যেন একদম নিখুঁতভাবে গুছিয়ে রোল করে রেখে দিয়েছে, ঠিক যেন নতুন অবস্থায় রাখা। মাইক তখনই পুরো বাথরুম আর ঘরটা হন্যে হয়ে খুঁজল, কিন্তু কোথাও অন্য মানুষের লুকিয়ে থাকার মতো চিহ্ন পেল না। এবার তার মনের ভেতর হালকা ভয়ের সাথে প্রচণ্ড বিভ্রান্তি তৈরি হতে লাগলো। ঠিক তখনই সিলিংয়ের ভেন্টিলেশনের ফাঁক দিয়ে একটা অদ্ভুত ছায়ার মতো কিছু তার নজরে এলো। মাইকের মনে হলো হয়তো হোটেলের লোকজনই তাকে ভয় দেখানোর জন্য গোপন কোনো চাল চালছে। সে আর দেরি না করে সরাসরি রিসেপশনে ফোন করলো এবং বলল, আপনাদের ঘরের থার্মোস্ট্যাট কাজ করছে না, ঘর খুব গরম হয়ে যাচ্ছে, দয়া করে কোনো মেকানিক বা ইঞ্জিনিয়ারকে পাঠান। অপাশ থেকে রিসেপশনের জানালো যে তারা এখনই একজন ইঞ্জিনিয়ার পাঠাচ্ছে। এটা শুনে মাইক কিছুটা স্বস্তি পেল, তবুও তার খটকা কাটছিল না যে ঘরের ভিতর নিশ্চয়ই এমন কোনো গোপন দরজা বা জায়গা আছে যেখান থেকে কেউ এসে এই কাণ্ডগুলো ঘটিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর সে ঘরে সব আলো নিভিয়ে দিল এবং নিজের কাছে থাকা আলট্রাভায়োলেট লাইটটি বের করলো। সেই আলো যখন দেয়ালে আর মেঝেতে ফেললো তখন সেখানে অনেক পুরনো রক্তের মতো দাগ ভেসে উঠল। এটা দেখে মাইক মনে মনে অলিনের কথাই হয়তো ঠিক,
এই বিষয়ে ভাবতে লাগলো। এই ঘরে আসলেই অনেক মানুষের যন্ত্রণাদায়ক মৃত্যু হয়েছে। এরপর সে ঘরের আলো আবার জ্বালিয়ে সোফায় বসলো এবং নিজের এই অনুভূতিগুলো ট্যাপ রেকর্ডারে বলতে লাগলো। হঠাৎ দরজায় মৃদু টোকা পড়ার শব্দ হলো। মাইক চমকে উঠে দাঁড়িয়ে পড়ল এবং আস্তে আস্তে দরজার দিকে এগিয়ে গেল। দরজাটা যেন ভেতর থেকে জাম হয়ে আটকে গিয়েছিল। সে যখন পুরো শক্তি দিয়ে ধাক্কা দিল, দরজাটা আচমকা খুলে গেল এবং মাইক ভারসাম্যহীন হয়ে প্রায় পিছনের দিকে পড়ে যাচ্ছিল। দরজার বাইরে একজন ইঞ্জিনিয়ার দাঁড়িয়েছিল। সে বাইরে থেকেই জিজ্ঞেস করলো, থার্মোস্টেট কি খুব গরম করছে নাকি ঠান্ডা? মাইক তাকে ভেতরে এসে নিজেই দেখে ঠিক করার অনুরোধ করলো, কিন্তু ইঞ্জিনিয়ার কোনোভাবেই ঘরের ভেতরে পা বাড়ালো না। সে দরজার বাইরে দাঁড়িয়ে ইশারা করে মাইককে বুঝিয়ে দিল কিভাবে ওটা ঠিক করতে হবে। সে ইশারা দেখে মাইক নিজেই থার্মোস্টেটটা ঠিক করে নিল। যখন সে ইঞ্জিনিয়ারকে ধন্যবাদ জানানোর জন্য দরজার দিকে ঘুরল, সে দেখল করিডোর একদম ফাঁকা। লোকটা নিমিষেই উধাও হয়ে গেছে। ঠিক তখনই বিছানার পাশের রেডিওটি আবার নিচ থেকে সচল হয়ে উঠল এবং সেই গান বাজতে লাগলো। আকস্মিক এই শব্দে মাইক এতটাই ভয় পেয়ে গেল যে তার হাত থেকে মদের গ্লাসটি নিচে পড়ে গেল। প্রচণ্ড বিরক্ত আর রাগে সে রেডিওর সুইচটা অফ করে দিল। কিন্তু আশ্চর্যের বিষয়, মাত্র কয়েক সেকেন্ডের মাথায় রেডিওটা আবার নিজে নিজেই চালু হয়ে গেল। এবার মাইকের বুকের ভেতরটা কাঁপতে শুরু করলো। তার মনে পড়ে গেল ম্যানেজার অলিনের সেই সতর্ক বার্তা, এই ঘরে কোনো মানুষ 1 ঘন্টার বেশি টিকে থাকতে পারেনি। তবু মাইকের যুক্তিবাদী মন ভাবছিল এগুলো নিশ্চয়ই অলিনের কোনো আধুনিক প্রযুক্তির চালবাজি। সে মনে মনে অলিনকে গালি দিতে দিতে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। জানালা দিয়ে বাইরে তাকাতেই সে এক অদ্ভুত বিষয় লক্ষ্য করলো। একটু আগেও যে রাস্তায় গাড়ির হর্ন আর কোলাহল শোনা যাচ্ছিল, এখন সেখানে একদম পিনপতন নীরবতা। বাইরের পৃথিবীটা যেন হুট করেই স্তব্ধ হয়ে গেছে। মাইকের অস্থিরতা এবার চরমে পৌঁছালো। সে যখনই জানালা থেকে সরে আসতে যাবে, অমনি জানালার ভারী কাঁচটা প্রচণ্ড ছটকায় নিচে পড়ে গেল এবং তার হাতটা খুব বাজেভাবে জানালার ফ্রেমে আটকে গেল। কাচের চাপে তার হাত কেটে রক্ত বেরোতে থাকলো এবং সে ব্যথায় চিৎকার করে উঠল। কোনো মতে টেনে নিজের হাতটা মুক্ত করে সে বাথরুমের দিকে ছুটে গেল এবং ক্ষতটা ধোয়ার জন্য পানির কলটা ছেড়ে দিল। কিন্তু ভাগ্য যেন তার সাথে উপহাস করছিল। ঠান্ডা পানির বদলে কল থেকে প্রচণ্ড ফুটন্ত গরম পানির তীব্র ধারা বের হতে থাকলো, যা তার ক্ষতস্থানকে আরও পুড়িয়ে দিল। মাইক যন্ত্রণায় ছটফট করতে করতে পেছনে সরে এলো এবং রাগে কলে একটা লাথি মেরে ওটা বন্ধ করে দিল। সে ঘরে ফিরে এসে সোফায় বসে নিজেকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করতে লাগলো, কিন্তু তখনই রেডিওতে আবার সেই একই গান বাজতে শুরু করলো। এবার মাইকের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে রাগে গিয়ে রেডিওর মেইন প্লাগটাই দেয়াল থেকে টেনে ছিঁড়ে ফেলল। সে ভাবল এবার অন্তত এই আপদ বন্ধ হবে, কিন্তু না। প্লাগ খোলার পরও রেডিওর ডিজিটাল ঘড়ির টাইমারটা একইভাবে চলতে লাগলো, যেন কোনো অদৃশ্য শক্তি ওটাকে চালাচ্ছে। এই পরাবাস্তব কাণ্ড দেখে মাইক এবার সত্যি সত্যি আতঙ্কিত হয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তে ঘরের ল্যান্ডলাইন ফোনটা বেজে উঠল। মাইক দ্রুত গিয়ে ফোনটা তুলল। অপাশ থেকে রিসেপশনিস্ট খুব শান্ত গলায় বলল, মিস্টার মাইক, আপনার অর্ডার করা স্যান্ডউইচটি তৈরি হতে আর মাত্র 10 মিনিট সময় লাগবে। দেরির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। মাইক আকাশ থেকে পড়ল, কারণ সে তো কোনো খাবার অর্ডারই করেনি। সে চিৎকার করে বলল, ঠিক আছে, আমি হার মানলাম। তোমাদের এই নোংরা খেলা এবার বন্ধ করো। আমি এখনই এই হোটেল থেকে চেক আউট করতে চাই। আমি মারাত্মকভাবে আহত হয়েছি। আমার জন্য একটা ট্যাক্সি ডাকো, আমাকে হাসপাতালে যেতে হবে। কিন্তু অপাশ থেকে ঠান্ডা গলায় শুধু জানালো হলো যে তারা এই ব্যাপারে তাকে কোনো সাহায্য করতে পারবে না। মাইকের 1 সেকেন্ডও সেখানে থাকার নিরাপদ মনে করল না। সে নিজের ব্যাগটা তুলে নিয়ে দরজার দিকে ছুটল, কিন্তু দরজাটা আবার জ্যাম হয়ে গেছে। সে গায়ের সকল শক্তি দিয়ে ধাক্কা দিল, লাথি মারল, কিন্তু দরজাটা এক চুলও নড়ল না। সে ভাবল চাবি দিয়ে লকটা খোলার চেষ্টা করবে, কিন্তু যখনই সে দরজার হ্যান্ডেলে নবে হাত দিল, ওটা ভেঙে সরাসরি তার হাতে চলে এলো। মাইক এবার পুরোপুরি আটকা পড়ে গেল। সে দরজায় উপর্যুপরি লাথি মারতে মারতে গলা ফাটিয়ে সাহায্যের জন্য চিৎকার করতে লাগলো, কিন্তু সেই আওয়াজ ঘরের দেয়াল ভেদ করে বাইরে যাওয়ার কোনো উপায়ই ছিল না। হতাশ হয়ে সে দরজার পিপ হোল দিয়ে বাইরে করিডোর দেখার চেষ্টা করলো, কিন্তু সেখানে উঁকি দিতেই সে ভয়ে ছিটকে পেছনে সরে এলো। পিপ হোলের ওপাশে কোনো করিডোর তো ছিলই না, বরং সে দেখতে পাচ্ছিল নিজেরই একটা চোখ, যেন ওপাশেও সে নিজেই দাঁড়িয়ে আছে। আতঙ্কে সে দরজা থেকে দূরে সরে জানালার কাছে গেল। নিচে রাস্তায় সে একজন পথচারীকে হেঁটে যেতে দেখলো। মাইক জানালার কাঁচ পিটিয়ে জোর গলায় চিৎকার করে তাকে ডাকতে লাগলো,
লোকটা ওপরে তাকালো এবং জানালার কাছে এগিয়ে এলো। মাইক তাকে হাত নেড়ে ইশারায় পুলিশ ডাকতে বলল, কিন্তু তখনই এক অদ্ভুত ও পরাবাস্তব কাণ্ড ঘটল। সেই লোকটা মাইককে সাহায্য করার বদলে মাইকের প্রতিটি অঙ্গভঙ্গি হুবহু নকল করতে লাগলো। মাইক যা করছিল নিচের লোকটাও তাই করছিল। মাইক রেগে গিয়ে ঘরের টেবিল ল্যাম্পটা তুলে নিজের মুখের সামনে ধরল আলো ফেলার জন্য। আশ্চর্যের বিষয়, নিচের লোকটাও একটা ল্যাম্প জ্বেলে নিজের মুখে আলো ফেলল। এবার যখন মাইক ভালো করে লক্ষ্য করলো, তার হৃৎপিণ্ড যেন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। নিচের ওই লোকটা অন্য কেউ নয়, হুবহু মাইকের নিজেরই একটা প্রতিরূপ বা ক্লোন। ঠিক সেই সময় ঘরের ভেতরে একটা বিকট শব্দ হলো। মাইক চমকে পেছনে ঘুরতেই দেখলো ঘরের মাঝখানে একটা কুৎসিত ভয়ানক লোক দাঁড়িয়ে আছে এবং তার হাতে একটা বিশাল হাতুড়ি। লোকটা কোনো কথা না বলে সরাসরি মাইকের উপর চড়াও হলো এবং হাতুড়ি দিয়ে আঘাত করার জন্য তেড়ে এলো। মাইক কোনো মতে প্রাণ বাঁচানোর জন্য ঘরের এক কোণায় কুঁকড়ে বসে চোখ বন্ধ করে রইল। কয়েক সেকেন্ড পর যখন সে চোখ খুলল, দেখলো চারপাশে কেউ নেই। সে এখনো বেঁচে আছে দেখে নিজের উপর বিশ্বাস করতে পারছিল না। সে এবার জানালার কাছে গেল এবং শেষ চেষ্টা হিসেবে ঘরের একটা ভারী ল্যাম্প নিচে রাস্তার দিকে ছুড়ে দিল, যাতে ওটা পড়ার শব্দ শুনে কেউ ওপরে তাকায় এবং পুলিশ ডাকে। কিন্তু ল্যাম্পটি জানালা গলে নিচে পড়ার আগেই মাঝ আকাশে যেন কর্পূরের মতো মিলিয়ে গেল। মাইক পুরো স্তব্ধ হয়ে গেল। তার মনে হলো অলিন তাকে যে মদ দিয়েছিল কিংবা ঘরের ভিতর যে চকলেটটা সে পেয়েছিল, সেগুলো থেকেই কোনো কড়া ড্রাগ মিশানো ছিল, যার কারণে সে এসব হ্যালুসিনেশন দেখছে। তখনই হঠাৎ ঘরের শূন্য বাতাসে একটা ছোট্ট মেয়ের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো, ডেডি, আমি তোমাকে দেখতে পাচ্ছি। এই আওয়াজটা শোনা মাত্রই মাইকের পুরো শরীর জমে পাথর হয়ে গেল, কারণ এই কণ্ঠটা ছিল তার নিজের মৃত মেয়ে কেটির। সে কয়েক বছর আগেই মারা গেছে। মাইক পাগলের মতো ঘরের চারদিকে ছুটল, কিন্তু কোথাও কেউ ছিল না। সে মেঝেতে বসে ডুকরে কেঁদে উঠল। জানালা দিয়ে তাকাতেই সে দেখলো একটা ছেলে আর একটা মেয়ে জানালা থেকে নিচে লাফিয়ে পড়ে আত্মহত্যা করছে। ঠিক তখনই ঘরের দেয়ালে একটা বড় ফাটল দেখা দিল এবং সেই ফাটল বেয়ে রক্তের মতো লাল তরল ছিটকে বেরোতে লাগলো। এই সমস্ত অলৌকিক ঘটনা মাইকের মস্তিষ্ককে পুরোপুরি বিকল করে দিচ্ছিল। পরের মুহূর্তে সে দরজার পাশে লাগানো হোটেলের ম্যাপটা দেখলো। ম্যাপ অনুযায়ী পাশের ঘরের জানালাটি এই ঘরের জানালা থেকে মাত্র 8 ফুট দূরে। মাইক ভাবলো সে যদি জানালা দিয়ে বের হয়ে দেয়ালের কার্নিশ ধরে ধরে হেঁটে পাশের ঘরে যেতে পারে, তবে হয়তো সে বেঁচে যাবে। সে জানালা গলে বাইরে বের হলো এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে বিল্ডিংয়ের সরু কার্নিশের উপর পা রেখে ধীরে ধীরে এগোতে লাগলো। কিন্তু কিছুটা যাওয়ার পর সে যখন চারদিকে তাকালো, তার মাথা ঘুরে গেল। দেয়ালের দূর দূরান্ত পর্যন্ত কোনো ঘরের জানালা বা বেলকনি কিছুই নেই। পুরো দেয়ালটা মসৃণ ও ফাঁকা, যেন এই বিশাল বিল্ডিংয়ে শুধু 1408 নম্বর রুমটারই অস্তিত্ব আছে। ভয়ে তার ভারসাম্য বিগড়ে গেল এবং সে প্রায় নিচে পড়েই যাচ্ছিল। কিন্তু কোনো মতে নিজেকে সামলে সে আবার নিচের ঘরে জানালার দিকে ফিরে এলো। যখনই সে ঘরের ভেতর ঢুকতে যাবে, হঠাৎ ঘরের ভেতর থেকে এক অপরিচিত মহিলা ছুরি দিয়ে তার উপর হামলা করে বসলো। নিজেকে বাঁচাতে গিয়ে মাইক কার্নিশ থেকে পা পিছলে পড়ে নিচে পড়ে যেতে থাকলো, কিন্তু শেষ মুহূর্তে জানালার একটা কিনারা আঁকড়ে ধরে সে ঝুলে রইল। ঠিক তখনই সেই রহস্যময় মহিলাটি জানালা দিয়ে নিচে লাফিয়ে পড়ে আত্মহত্যা করলো এবং জানালাটি নিচে নিচেই বন্ধ হতে শুরু করলো। মাইক নিজের শেষ শক্তিটুকু দিয়ে শরীরটাকে ওপরে টেনে জানালা পুরোপুরি বন্ধ হওয়ার আগেই ঘরের ভেতরে ঢুকে পড়ল। এবার সে নিশ্চিত হলো এই ঘরে যা ঘটছে তা কোনো ড্রাগ বা স্বপ্নের খেলা নয়, এর পেছনে কোনো অশুভ আদি ভৌতিক শক্তি রয়েছে। সে আবার দেয়ালের ম্যাপটার দিকে তাকালো, কিন্তু এবার ম্যাপটা বদলে গেছে। হোটেলের বাকি সব রুম উধাও হয়ে গেছে। পুরো ম্যাপ জুড়ে শুধু একটাই ঘর, একটাই রুম, রুম নম্বর 1408, এবং ওটা হোটেলের একদম কেন্দ্রবিন্দুতে। ঘরের জানালাগুলো এখন দেয়ালের সাথে এমনভাবে মিশে গেছে যে খোলার আর কোনো উপায় নেই। তীব্র মাথা ব্যথায় মাইক সোফায় ভেঙে পড়ল। তার নিজের মোবাইলের কথা মনে পড়তেই সে ওটা ব্যাগ থেকে বের করলো, কিন্তু ফোনে কোনো নেটওয়ার্ক ছিল না। অগত্যা সে নিজের ল্যাপটপটা খুলে ইন্টারনেটে কল করার চেষ্টা করলো। বহু চেষ্টার পর ভাগ্যবশত তার স্ত্রী লিলি এন্সলাইনের সাথে ভিডিও কলে যোগাযোগ হলো। মাইক আতঙ্কিত গলায় বলল, লিলি
প্লিজ পুলিশকে খবর দাও, আমি ডলফিন হোটেলের 1408 নম্বর রুমে আটকে গেছি। কিন্তু লিলি তার উপর রেগে গিয়ে বলল সে নিউ ইয়র্কে এসেও তার সাথে দেখা না করে হোটেলে কেন পড়ে আছে। মাইক বারবার আকুতি করতে লাগলো, কিন্তু নেটওয়ার্কের সমস্যার কারণে লিলি তার কথা স্পষ্ট বুঝতে পারছিল না। ঠিক সেই সময়ে সিলিংয়ের ফায়ার স্প্রিংকলারটি নিজে নিজেই চালু হয়ে গেল এবং চারদিকে পানিতে ভেসে যেতে লাগলো। মাইকে রেগে গিয়ে একটা কাঠের টুকরো দিয়ে স্প্রিংকলারটি পিটিয়ে ভেঙে পানি বন্ধ করলো। তখনই তার নজরে এলো স্প্রিংকলারটির পাশের ভেন্টিলেটরের একটি সুড়ঙ্গ। সে ভাবল এই সরু সুড়ঙ্গ দিয়ে হামাগুড়ি দিয়ে হয়তো বাইরে বের হওয়ার একটা রাস্তা পাওয়া যেতে পারে। সে কষ্টে সৃষ্টে ভেন্টিলেশনের ভেতরে ঢুকে সামনের দিকে এগোতে লাগলো। কিছুটা দূর যাওয়ার পর সুড়ঙ্গের একটা ফাঁক দিয়ে সে নিচের একটা ঘরের দৃশ্য দেখতে পেল। নিচে একজন মহিলা তার বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে। মাইক তাকে ডেকে সাহায্য চাইল। সেই মুহূর্তে নিচের মহিলাটি যখন উপরে তাকালো, মাইকের বুকটা ধকধক করে উঠল। সেই মহিলা অন্য কেউ নয়, তার স্ত্রী লিলি, এবং তার কোলে বসে আছে তাদের মৃত মেয়ে কেটি। এটা আসলে মাইকের ফেলে আসা অতীতের একটা সুন্দর মুহূর্ত ছিল, যা এই ঘর তাকে দেখাচ্ছিল। স্মৃতির ধাক্কায় মাইকের মাথা ঘুরতে লাগলো। সে চোখ বুজে আবার সামনের দিকে হামাগুড়ি দিতে লাগলো। এই সুড়ঙ্গে যেন মাইকের জীবনে সবচেয়ে অন্ধকার আর যন্ত্রণাদায়ক স্মৃতিগুলোকে জ্যান্ত করে তুলেছিল। কয়েক বছর আগে মাইক, লিলি আর কেটি অত্যন্ত সুখী একটা পরিবার ছিল। কিন্তু হঠাৎ কেটির শরীরে একটা দুরারোগ্য ব্যাধি ধরা পড়ে এবং দিন দিন তার অবস্থা খারাপ হতে লাগলো। লিলি এক পর্যায়ে আশা হারিয়ে ফেলে এবং মেয়ের শেষ দিনগুলোতে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য ষষ্ঠার কথা, স্বর্গের কথা শেখাতো, যাতে মৃত্যুর পর সে শান্তিতে থাকে। কিন্তু অবশেষে একদিন কেটি তাদের ছেড়ে চলে যায়। মেয়ের এই অকাল মৃত্যুর জন্য মাইক লিলিকেই দায়ী করতে শুরু করে। সে ভাবত লিলি যদি শুধু ঈশ্বরের উপর ভরসা না করে মেয়েকে বেঁচে থাকার সাহস দিত, তবে হয়তো আজ কেটি বেঁচে থাকত। এই অপরাধবোধ আর অভিমানই সেই লিলিকে একা ফেলে লস অ্যাঞ্জেলসে চলে এসেছিল। সুড়ঙ্গে এগুতে এগুতে মাইক নিচের আরেকটি ফাঁক দিয়ে দেখতে পেল তার বৃদ্ধ বাবা হুইল চেয়ারে বসে একদৃষ্টে তার দিকে তাকিয়ে আছেন। ভয়ে মাইক দ্রুত আগে বাড়তে লাগলো, কিন্তু সুড়ঙ্গের শেষ মাথায় পালানোর কোনো পথ ছিল না। সেখানে মাকড়সার জাল আর ধুলোয় ঢাকা একটা পুরনো মানুষের লাশ পড়েছিল, যা দেখে মনে হচ্ছিল বহু বছর ধরে ওটা ওখানে পড়ে আছে। মাইক যখন লাশের কাছে গেল, সে দেখল লাশের গলায় ময়নাতদন্তের পর সুতো দিয়ে সেলাই করার মতো দাগ। হঠাৎ সেই মরা লাশটি উঠে দাঁড়ালো এবং মাইকের দিকে হাত বাড়ালো। ভয়ে মাইকের চিৎকার আটকে গেল। সে পেছনে ফিরে পালাতে চাইল, কিন্তু লাশটি তার পা দুটো শক্ত করে ধরে ফেলল। মাইক নিজের সর্বশক্তি দিয়ে লাশের মাথায় একটা লাথি মারল এবং কোনো মতে তার হাত থেকে নিজেকে ছাড়িয়ে আবার সুড়ঙ্গ বেয়ে সেই 1408 নম্বর রুমের ভেতরে এসে আছড়ে পড়ল। রুমে ফিরে এসে সে হাঁপতে লাগলো। গলা শুকিয়ে আসায় সে ফ্রিজ থেকে পানি নেওয়ার জন্য ওটা খুলল, কিন্তু ফ্রিজ খুলতেই সে ভেতরে দেখতে পেল হোটেল ম্যানেজার জেরাল্ড ওলিনকে। ওলিন উপহাসের ভঙ্গিতে বলল, তাহলে বলুন মিস্টার অ্যান্সলাইন, আপনি তো ভূত প্রেত আর ঈশ্বরে বিশ্বাস করতেন না, সবসময় ওগুলো নিয়ে মজাই উড়িয়ে এসেছেন। কিন্তু জানেন মানুষ কেন এসব বিশ্বাস করে? কারণ এগুলো মানুষকে আশা দেয় মৃত্যুর পরও আত্মার কোনো অস্তিত্ব থাকে। মাইকের রাগে ফ্রিজের উপর চিৎকার করে ওটা বন্ধ করে দিল, কারণ পরক্ষণেই সেখানে আর কেউ ছিল না। হতাশ হয়ে সে টেবিল থেকে একটা বাইবেল তুলে পাতা উল্টাতে লাগলো, কিন্তু বাইবেলের প্রতিটি পাতা একদম সাদা ও ফাঁকা ছিল। ঠিক তখনই তার চোখের সামনে হাসপাতালে সেই দৃশ্যটি ভেসে উঠল, যেখানে কেটি বিছানায় শেষ নিঃশ্বাস ত্যাগ করছে আর মাইক লিলিকে দোষারোপ করছে। এই দৃশ্যটি দেখার পর মাইকের মনের ভেতরের ভোলটা ভেঙে গেল। সে বুঝতে পারল কেটিকে বাঁচানো আসলে কারো সাধ্যের মধ্যে ছিল না, সে লিলির উপর অন্যায় করেছে। হঠাৎ ঘরে তাপমাত্রা মাইনাসে নেমে গেল, চারপাশ বরফের মতো ঠান্ডা হতে লাগলো। মাইক চাদর জড়িয়ে একটা কোনায় বসে ঘরের কিছু জিনিস আগুন জ্বালিয়ে নেওয়ার চেষ্টা করতে লাগলো। তার মনে হচ্ছিল সে আসলেই কোন নরকে বসে নিজের পাপের শাস্তি ভোগ করছে। ঠিক তখনই ল্যাপটপ থেকে আবার লিলির আওয়াজ ভেসে এলো। মাইক স্ক্রিনে লিলিকে দেখে কেঁদে ফেললো এবং আবার সাহায্য চাইল। লিলি জানালো যে সে অলরেডি পুলিশকে ফোন করেছে এবং সে নিজেও 15 মিনিটের মধ্যে হোটেলে পৌঁছাচ্ছে। কিন্তু মাইক যেমনি টেবিল ঘড়ির দিকে তাকালো, তার রক্ত হিম হয়ে গেল। ঘড়ির টাইমার অনুযায়ী তার জীবনের আর মাত্র 2 মিনিট বাকি আছে। সে লিলিকে দ্রুত আসতে বলল, কিন্তু ঠিক তখনই ভিডিও কলের স্ক্রিনের ভেতরের মাইকটি অশুভভাবে হাসতে লাগলো এবং লিলিকে বলল, তুমি ধীরে সুস্থে 15 মিনিট পরেই আসো। আসল মাইক বুঝতে পারলো এই শয়তানি ঘরটি এবার লিলিকেও নিজের ফাঁদে ফেলতে চাইছে। সে লিলিকে বারবার বারণ করতে লাগলো যেন সে এখানে না আসে, কিন্তু তখনই কলটি কেটে গেল। এবার ঘরের ভেতর এক ধ্বংসলীলা শুরু হলো। আসবাবপত্র নিজে নিজেই ভেঙে চুরমার হতে লাগলো। ঘরের ভেতর এক কালবৈশাখী ঝড় আর তীব্র বৃষ্টি শুরু হয়ে গেল।
দেয়ালে ঝোলানো সেই সমুদ্রের একটি পেইন্টিং যেন জীবন্ত হয়ে উঠল। মাইক রাগে একটা কাঠের টুকরো দিয়ে সেই পেইন্টিংটি ভেঙে ফেলল, আর সাথে সাথেই সেই ফ্রেম ভেদ করে টনের পর টন পানি ঘরের ভিতর ঢুকতে লাগলো। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে পুরো ঘর পানিতে তলিয়ে গেল এবং মাইক দম আটকে পানির নিচে ডুবে গেল। কিন্তু পরের মুহূর্তে এক অবিশ্বাস্য টুইস্ট এলো। মাইক চোখ মেলে দেখলো সে সমুদ্রের সৈকতে বালির উপর পড়ে আছে। তার গায়ে সার্ফিং এর পোশাক। পাশ দিয়ে যাওয়া এক ব্যক্তি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালে তার জ্ঞান ফিরলে সে পাশে লিলিকে বসে থাকতে দেখলো। লিলি তাকে জানালো যে সার্ফিং করার সময় বোর্ড মাথায় লেগে সে অজ্ঞান হয়ে পানির নিচে চলে গিয়েছিল। মানুষ তাকে বাঁচিয়ে এখানে এনেছে। মাইক অবাক হয়ে বলল সে তো ডলফিন হোটেলে 1408 নম্বর রুমে ছিল এবং সেখানে থেকে লিলিকে ফোনও করেছিল। কিন্তু লিলি বলল সে এমন কোনো ফোন পায়নি। মাইক প্রচণ্ড বিভ্রান্ত হয়ে পড়ল। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সে লিলির সাথে একটা রেস্তোরাঁয় গেল এবং তাকে সব খুলে বলল। তখনই রেস্তোরাঁর এক কোনায় সে সেই মহিলাকে বসে থাকতে দেখল যাকে সে হোটেল থেকে লাফিয়ে পড়তে দেখেছিল। কিন্তু চোখের পলক ফেলতেই সেখানে অন্য একটি সাধারণ মহিলাকে দেখা গেল। মাইক নিজের কাছে থাকা চিঠিগুলো খুঁজল, কিন্তু ডলফিন হোটেলের সেই পোস্ট কার্ডটি কোথাও ছিল না। খবরের কাগজে যে ফ্যাক্টরি মালিকের মৃত্যুর খবর সে পড়েছিল, এখন সেখানে লেখা যে লোকটা ব্রিজ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে। মাইকের মনে হলো হয়তো এগুলো আসলেই তার মনের ভুল বা কোনো ভয়ানক স্বপ্ন ছিল। সে লিলি আর তার বাবার কাছে নিজের পুরনো ভুলের জন্য ক্ষমা চাইল, কিন্তু সেই স্মৃতি তাকে তাড়া করে বেড়াচ্ছিল। একদিন সে একটি পোস্ট অফিসে গেল। সেখানে একজন কাউন্টার কর্মচারী যেমনি তার দিকে ঘুরল, মাইকের পায়ের তলার মাটি সরে গেল, কারণ এই লোকটির মুখ হুবহু ডলফিন হোটেলের সেই ওয়েটারের মতো। সে চারপাশের বাকি কর্মচারীদের দিকে তাকালো, সবার মুখই হোটেলের কর্মচারীদের মতো। মাইকের মাথা তীব্রভাবে ঘুরতে লাগলো এবং পরের মুহূর্তেই চারপাশের দৃশ্যপট তাসের ঘরের মতো ভেঙে পড়ল। যখন সে নিজেকে সামলালো, সে দেখল সে আবার সেই চেনা 1408 নম্বর রুমের ভেতরেই দাঁড়িয়ে আছে। কোনো হাসপাতাল, কোনো রেস্তোরাঁ সত্যি ছিল না। এই ঘর এতক্ষণ তার মনের সাথে এক নিষ্ঠুর খেলা খেলছিল। সে আসলে ঘর থেকে বেরই হতে পারেনি। এমন সময় হঠাৎ তার মেয়ে কেটি এসে দাঁড়াল। মাইক আর নিজের আবেগ ধরে রাখতে পারল না। সে দৌড়ে গিয়ে মেয়েকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তার মনে হলো যাক, অন্তত ঠিক হয়ে গেছে সবকিছু। কিন্তু ঠিক সেই মুহূর্তে বিছানার পাশের রেডিওটি আবার বেজে উঠল এবং তার কোলের মধ্যে কেটির শরীরটা পুড়ে ছাই হয়ে বাতাসে মিলিয়ে গেল। মাইক উন্মাদ হয়ে গেল। সে ঘরের জিনিসপত্র ভাঙতে লাগলো, কিন্তু পলক ফেলতেই ঘরটি আবার আগের মতো একদম পরিষ্কার আর নতুনের মতো হয়ে গেল এবং ঘড়িতে আবার নতুন করে 1 ঘন্টার টাইমার শুরু হলো। তখনই ঘরের ফোনটি বেজে উঠল। মাইক ফোন তুলে চিৎকার করে বলল, তোমরা আমাকে একবারে মেরে ফেলছো না কেন? ওপাশ থেকে সেই চিরচেনা ঠান্ডা গলা ভেসে উঠল, অথবা স্যার, আপনি আমাদের এক্সপ্রেস চেকআউট সার্ভিস ব্যবহার করে এখনই মুক্তি পেতে পারেন। মাইক ফোনটা রেখে রিলিভ রুমে যেতেই দেখলো সিলিং থেকে একটা ফাঁসির দড়ি ঝুলছে। সে বুঝতে পারল এই ঘরের এক্সপ্রেস চেকআউটের আসল মানে কি। এই ঘরে আসলে কোনো ভূত নেই। এই ঘরটি নিজেই একটা জীবন্ত শয়তান, যা মানুষের ভেতরের অনুশোচনা আর কষ্টকে অস্ত্র বানিয়ে মানুষকে আত্মহত্যার দিকে ঠেলে দেয়। মানুষ হয় প্রতি ঘন্টায় এই নরক যন্ত্রণা ভোগ করবে, না হয় আত্মহত্যা করে মুক্তি পাবে। এই কারণেই আজ পর্যন্ত কেউ এখান থেকে জীবিত ফিরতে পারেনি। মাইক সামনে থাকা আয়নার দিকে তাকালো। আয়না সে দেখলো তার নিজেরই একটা লাশ ওই ফাঁসির দড়িতে ঝুলছে। তখনই ফোনটা আবার বাজলো এবং ওপাশ থেকে বলা হলো, দুঃখিত স্যার, জানাতে ভুলে গিয়েছিলাম, আপনার স্ত্রী আর 5 মিনিটের মধ্যে এই রুমে চলে আসছেন। লিলির আসার কথা শুনে মাইকের ভেতরে সব ভয় এক নিমিষে উধাও হয়ে গেল। সে ভাবল সে সারা জীবন স্বার্থপরের মতো বেঁচে ছিল, কিন্তু আজ সে লিলিকে এই শয়তানি ঘরের বলি হতে দেবে না। যদি তাকে মরতেই হয়, তবে সে এই ঘরটাকেও সাথে নিয়ে মরবে। সে অলিনের দেয়া সেই দামি মদের বোতলে আগুন ধরিয়ে বিছানার উপর ছুঁড়ে মারল। মুহূর্তের মধ্যে পুরো ঘরে দাও দাও করে আগুন ছড়িয়ে পড়ল। হোটেলের সাইরেন বেজে উঠল, চারদিকে হুড়ুহুড়ি পড়ে গেল। ফায়ার সার্ভিস আর লিলি হোটেলের নিচে এসে পৌঁছালো। লিলি কাঁদতে কাঁদতে ফাইটারদের অনুরোধ করতে লাগলো মাইককে বাঁচানোর জন্য। ঠিক তখনই 1408 নম্বর রুমের ভেতর থেকে এক বিশাল বিস্ফোরণ ঘটল। 1408 নম্বর লেখাটি এমনভাবে গলে পড়ে গেল যেন ওটা কোনো কালি নয়, বরং রক্ত বয়ে যাচ্ছে। মাইক নিজের জীবনের বিনিময়ে সেই শয়তানি ঘরের অবসান ঘটালো। কিছুদিন পর মাইকের শেষকৃত্যে ম্যানেজার অলিন লিলির কাছে এসে একটা বাক্স বাড়িয়ে দিল, যাতে মাইকের অক্ষত থাকা কিছু জিনিসপত্র ছিল। অলিন বলল মাইকের মৃত্যু বৃথা যায়নি। সে ওই ঘর ধ্বংস করে আগামীতে আরো অনেক মানুষের জীবন বাঁচিয়ে গেছে। লিলি বিষণ্ণ মনে বাক্সটি নিতে অস্বীকার করে সেখান থেকে চলে গেল।
অলিন নিজের গাড়িতে এসে বসলো এবং কৌতূহলবশত বাক্সটি খুলল। ভেতরে মাইকের সেই ভয়েস রেকর্ডারটি ছিল। সে ওটার প্লে বাটন চাপতেই মাইকের গলার আওয়াজ শোনা গেল, যেখানে সে লিলিকে নিয়ে তার অভিজ্ঞতার কথা বলছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই রেকর্ডিংয়ে ব্যাকগ্রাউন্ডে একটা ছোট্ট মেয়ের কণ্ঠস্বর স্পষ্ট শোনা গেল। অলিন স্তব্ধ হয়ে গেল। ঠিক তখনই সে গাড়ির রিয়ার ভিউ মিররের দিকে তাকালো এবং তার কলিজা পুরোপুরি কেঁপে উঠল। গাড়ির পেছনের সিটে আগুনে পুরোপুরিভাবে পুড়ে যাওয়া মাইকের আত্মা এসে বসে আছে। অলিন আতঙ্কে পেছনে ঘুরল, কিন্তু সেখানে কেউ ছিল না। সে ভাবলো হয়তো এটা তার মনের ভুল এবং নিজেকে সামলানোর চেষ্টা করতে থাকলো। কিন্তু গল্পের শেষ দৃশ্যটি ছিল আরও চমকপ্রদ। ডলফিন হোটেলের সেই পুরে খাক হয়ে যাওয়া 1408 নম্বর রুমের ভেতরে মাইকের আত্মাকে জানালার পাশে দাঁড়িয়ে শান্তিতে সিগারেট খেতে দেখা যায়। তখনই দূর থেকে তার মেয়ের ডাক ভেসে আসে। মেয়ের ডাক শুনেই মাইক মৃদু হেসে পেছনের দিকে দরজার দিকে এগিয়ে যায়, যে দরজা দিয়ে হয়তো এবার সে এই পৃথিবীর মায়া কাটিয়ে চিরমুক্তির দিকে পা বাড়াবে। আর এভাবেই এই রহস্যময় ও গা চমচমে গল্পের সমাপ্তি ঘটে।